হঠাৎ করেই বিয়েটা হয়ে গেল। আজকে যে আমার বিয়ে হবে সেটা আমি আজকে সকালেও ভাবিনি। কি থেকে কি হয়ে গেল নিজেও জানি না। সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো, যার সাথে আমার বিয়েটা হয়েছে সেটা আর কেউ নয়, আমার ভাবি। আমার আপন বড় ভাইয়ের বউ, যাকে আজকে সকালেও আমি ভাবি বলে ডেকেছি, কিন্তু এখন আমার বউ। এখন দাঁড়িয়ে আছি বাসার ছাদের ওপর, আর ভাবি মানে আমার বউ বাসার ঘরে অপেক্ষা করছে আমার জন্য। কিছু বুঝতেছেন না তো? চলেন পুরো বিষয়টা আপনাদের বুঝিয়ে বলি। আজ থেকে প্রায় 1 বছর আগে ভাবি আর ভাইয়ার বিয়ে হয়। খুব সুন্দর দিন যাচ্ছিল। ভাইয়া ইটালি থাকতো, আমি আব্বু আম্মু বাড়িতে থাকতাম। আমি তখন অনার্স 3য় বর্ষের স্টুডেন্ট ছিলাম। ভাইয়া আর আমার সম্পর্ক ছিল বন্ধুত্বের মতো, দুজনেই খুব ক্লোজ ছিলাম। বাবার একটা দোকান ছিল, ভাইয়া ইটালি যাওয়ার পর বিক্রি করে দিয়েছে, কারণ ভাইয়ার নিষেধ ছিল বাবা যেন আর কোনো কাজ না করে। এভাবেই আমাদের দিন যাচ্ছিল। আমিও বন্ধু বান্ধব, পড়ালেখা, আড্ডা এইসব নিয়ে অসাধারণ লাইফ কাটাচ্ছিলাম। একটা ঝড় এসে আমাদের এই সুখী লাইফটাকে তছনছ করে দিয়েছে। ভাইয়া বিদেশ থেকে বাড়িতে আসলো। আমরা ভাইয়ার জন্য মেয়ে দেখতে শুরু করলাম। যদিও ভাইয়া বিয়ের জন্য রেডি ছিল না, তবুও আব্বু আম্মুর জোরাজোরিতে রাজি হয়ে গেল। অনেকগুলো মেয়ে দেখার পর একটা মেয়েকে ভাইয়ার জন্য পছন্দ করি। মেয়েটা দেখতে অসাধারণ, প্রথম দেখায় যে কারোর পছন্দ হয়ে যাবে। ভাইয়ার ক্ষেত্রেও ব্যতিক্রম কিছু হয়নি। ভাইয়াও মেয়েটাকে পছন্দ করে ফেললো। মেয়েটা আমার সাথেই পড়তো, অর্থাৎ অনার্স 3য় বর্ষে, শুধু ক্যাম্পাসটা ভিন্ন ছিল। নাম হচ্ছে অবন্তী। দুই ফ্যামিলির সম্মতিতে মহা ধুমধামে বিয়েটা হয়ে গেল। ভাইয়া আর ভাবির আন্ডারস্ট্যান্ডিংটা ছিল অসাধারণ। দুইজন দুজনকে অল্প দিনেই অনেক ভালোবেসে ফেললো, সেটা ওনার হাবভাব দেখলেই বোঝা যায়। বিয়ের পরে ভাইয়া ভাবিকে নিয়ে অনেক ঘোরাঘুরি করলো। আমিও ভাবির সাথে অনেক মস্করা করতাম। ভাবি সব ক্লোজ ভাবেই নিত। ভাবিও অল্প দিনে আব্বু আম্মুর মন জয় করে নিল। আম্মু নিজের হাতে ভাবির মাথায় তেল দিয়ে দেয়, রান্না শেখায়। আব্বু আর আম্মু ভাবিকে কখনো ছেলের বউ হিসাবে দেখেনি, নিজের মেয়ের মতোই দেখেছে। ভাবি আব্বু আম্মুকে নিজের বাবা মায়ের মতোই সেবা যত্ন করতো, সবকিছুতেই হেল্প করতো। ভাবি বাসায় আসার পর থেকে যেন বাসাটা অন্যরকম হয়ে গেল। খুব সুন্দরভাবে আমাদের দিন যাচ্ছিল। বিয়ের 2 মাস পর ভাইয়ার ছুটি শেষ, তাই আবারও ইটালি চলে যেতে হবে। যদিও ভাইয়ার যাওয়ার মতো কোনো মন মানসিকতা ছিল না, কারণ নতুন বিয়ে করেছে, আরো কিছুদিন থাকার ইচ্ছা ছিল। বাট নিজের ক্যারিয়ার, ফ্যামিলির কথা চিন্তা করে ভাইয়া আবারও ইটালি চলে গেল। ভাইয়া চলে যাওয়ার প্রতিদিনই আমাদের সবার সাথে কথা হতো। আমি এটা ওটা বলে ভাইয়াকে খেপাতাম। এভাবে কিছুদিন চলে গেল। একদিন আমি কলেজ থেকে বাসায় আসছি, এমন সময় একটা বিদেশি নাম্বার থেকে কল আসে। আমি ভেবেছিলাম ভাইয়া কল দিয়েছে, কিন্তু না। আমি কলটা রিসিভ করলাম। আমি বললাম, হ্যালো ভাইয়া, কেমন আছিস? কিন্তু ওপাশ থেকে অন্য একটা লোক বলল, আমি আপনার ভাই না, আপনার নাম কি তামিম? আমি বললাম, আমি তামিম, বাট আপনি কে? আমাকে কিভাবে চিনেন? লোকটি বলল, আমি তোমার ভাইয়ের বন্ধু, একসাথে কাজ করি, আমার নাম রহিম। আমি বললাম, ও আচ্ছা, তো ভাইয়া কেমন আছে? রহিম চুপ। আমি বললাম, কি ব্যাপার, চুপ করে আছেন কেন? ভাইয়া কেমন আছে? রহিম বলল, তোমার ভাই। আমি বললাম, আমার ভাই কি হয়েছে ভাইয়ার? রহিম বলল, তোমার ভাই আর বেঁচে নেই। কথাটা শোনার সাথে সাথে আমার পায়ের নিচ থেকে মাটি সরে যেতে লাগলো। আমি নিজেকে আর সামলাতে না পেরে মাটিতে বসে পড়ি। চোখ দুটো ঝাপসা হয়ে আসলো। আমি কাঁদতে কাঁদতে বললাম, কি বলছেন? এটা হতে পারে না, আমি সকালেও ভাইয়ার সাথে কথা বলেছি। রহিম বললাম, ঠিকই বলছি, কিছুক্ষণ আগে তোমার ভাই ডিউটিতে যাচ্ছিল। প্রতিদিন আমি আর তোমার ভাই একসাথে কাজে যেতাম, কিন্তু আজকে আমার শিফট সকালে ছিল আর তোমার ভাইয়ের রাতে। একটু আগে বাস উল্টে তোমার ভাই সহ ওই কোম্পানির প্রায় 13 জন মারা যায়। বাকিদের অবস্থাও খুব ভালো না। আমি বললাম, না, আমার বিশ্বাস হয় না, আপনি ভালো করে দেখেন, আমার ভাইয়ার কিছু হয়নি। রহিম বললাম, 2 দিনের মধ্যে লাশ দেশে পাঠিয়ে দেওয়া হবে। এ কথা বলেই রহিম ভাই কলটা কেটে দিল। আমি যেন পাথর হয়ে গেলাম, মুখ দিয়ে কোনো কথা আসছে না। আমি আব্বু আম্মুকে কি জবাব দিব, কি বলে বুঝাবো ভাবিকে? মাত্র 2 মাস পরে বিধবা হয়ে গেছে, এটা শুনলে ভাবির কি অবস্থা হবে? আব্বু আম্মুকে যদি বলি তোমাদের বড় সন্তান আর নেই, কি হবে ওনাদের? না, আমি আর কিছু ভাবতে পারছি না, মাথাটা ঘুরতেছে। তাড়াতাড়ি বাসায় যাই। একটা রিক্সা নিয়ে তাড়াতাড়ি বাসায় চলে গেলাম। কলিং বেল দেওয়ার একটু পর ভাবি এসে দরজা খুলে দিল। ভাবি বলল, কি ব্যাপার, আজকে আমার দুষ্ট দেবরটা এত তাড়াতাড়ি বাসায় চলে আসছে কেন? নিশ্চয়ই কলেজ ফাঁকি দিয়েছে। ভাবির কথা শুনে আমার ভিতরটা আবারও মোচড় দিয়ে উঠলো। আমি কোনো কথা না বলে নিজের রুমে চলে গেলাম। দরজা লাগিয়ে দিয়ে ওয়াশরুমে চলে গেলাম। পানি ছেড়ে দিয়ে ইচ্ছা মতো কাঁদতে লাগলাম। অনেকক্ষণ পর বের হলাম। ভাবি আমার রুমে দরজায় টোকা দিতে লাগলো। ভাবি বলল, কি ব্যাপার দেবর সাহেব, মন খারাপ কেন, কি হয়েছে? মনে মনে বললাম, যদি বলি কি হয়েছে তাহলে নিজেকে স্থির রাখতে পারবেন না। ভাবি যেন কিছু না বোঝে, সেজন্য বললাম, কিছু না ভাবি। ভাবি বলল, না না, কিছু তো একটা হয়েছে, চোখ মুখ লাল কেন? আমি বললাম তো ভাবি কিছু হয়নি। ভাবি বলল, আচ্ছা খেতে চলো, আব্বু আম্মু বসে আছে।
আমি বললাম আপনারা খেয়ে নেন, আমি খাবো না। ভাবি কিছু একটা বলতে চেয়েছিল, কিন্তু আমি তাড়াতাড়ি বাসা থেকে বেরিয়ে গেলাম। যেখানেই যাই ভাইয়ার স্মৃতিগুলো মনে পড়তে লাগলো। মনে হচ্ছে ভাইয়া আমার পাশে গল্প করতেছে, নিজেকে কোনোভাবেই সান্ত্বনা দিতে পারতেছি না। রাতের বেলা রুমে বসে বসে ভাইয়া ছবিগুলো দেখতেছি আর চোখ দিয়ে পানি ধরতেছে। এমন সময় আম্মু আমার রুমে আসলো। আম্মু বলল, কিরে কি করিস? আমি বললাম কিছু না। আম্মু বলল, কাঁদতেছিস কেন? আমি বললাম কই না, মনে হয় চোখে কিছু একটা পড়েছে। আম্মু বলল, মিথ্যা বলবি না, তোর হাতে কার ছবি? আম্মু ছবিগুলো আমার হাত থেকে নিয়ে দেখে আমার আর ভাইয়ার ছবি। তারপর বলে, আম্মু বলল, ভাইয়ার কথা মনে করে কাঁদতেছিস? আমি আর নিজেকে কন্ট্রোল করতে না পেরে আম্মুকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করলাম। আম্মু বলল, এই হঠাৎ করে তোর আবার কি হলো? আমি বললাম কিছু না, ভাইয়াকে খুব মিস করতেছি। আম্মু বলল, পাগল একটা, ওরে কল দিয়ে কথা বল। ও আচ্ছা, ভালো কথা। সকাল থেকে তোর ভাইয়া কল দেয়নি, অবন্তী নাকি কল দিয়েছিল, বারবার মোবাইল অফ পাচ্ছে, তুই একটু দেখতো। আমি হ্যাচুচোক মাথা নাড়ালাম। তারপর আম্মু রুম থেকে চলে গেল। আমি আবারও ছবিগুলো দেখতে লাগলাম। এভাবে 2 দিন চলে গেল। আম্মু আব্বু ভাবি সবাই অনেক টেনশন করতেছে, ভাইয়ার কোনো খবর নাই। আমি জেনেও ওনাদের কিছু বলতে পারছি না। পরের দিন একটা অচেনা নাম্বার থেকে কল আসে। আমি বললাম হ্যালো। লোকটি বলল, আপনার নাম কি তামিম? আমি বললাম জি। আপনি কে? লোকটি বলল, আমি কাস্টম থেকে বলতেছি, আপনার ভাইয়ের লাশ এসেছে, এসে নিয়ে যান। আমি আর কোনো কিছু না বলে দৌড় দিলাম। একটা গাড়ি নিয়ে তাড়াতাড়ি এয়ারপোর্টে গেলাম। দেখলাম অনেকগুলো লাশকে একসাথে শুইয়ে রাখছে। দেখেই ভিতরটা কেঁদে উঠলো। তারপর কয়েকজন পুলিশ লাশগুলোকে পোস্টমর্টেম করার জন্য লাশবাহী গাড়িতে উঠিয়ে হাসপাতালে নিয়ে গেল। অনেক রিকোয়েস্ট করার পরও ওরা আমার একটা কথাও শুনলো না। পুলিশের পিছে পিছে হাসপাতালে গেলাম। অনেকক্ষণ ধরে হাসপাতালে বসে আছি। চারপাশে অন্যান্য লোকগুলো কেঁদেই যাচ্ছে, আমার চোখ দিয়েও পানি ধরতেছে। এখনো বিশ্বাস হচ্ছে না যে আমার ভাই আর বেঁচে নেই। তারপর প্রত্যেকটা লাশ তাদের আত্মীয়দের নিকট দিয়ে দেওয়া হলো। আমি ভাইয়ের লাশের পাশে দাঁড়িয়ে রইলাম। ভাইয়ার চেহারার দিকে তাকিয়ে আছি। দেখে মনে হচ্ছে আমার ভাইটা এখনো হাসতেছে, কিছুই হয়নি, কি সুন্দর করে ঘুমাচ্ছে আমার ভাই। আমি ভাইয়ার দিকে তাকিয়ে কাঁদতেছি। এমন সময় কেউ একজন কাঁধের উপর হাত রাখলো। ঝাপসা চোখে তাকিয়ে দেখি একজন ডাক্তার। ডাক্তার বলল, লাশ বেশিক্ষণ উপরে রাখা ঠিক হবে না, মেডিসিন দেওয়া ওনাদের শরীরে, যত তাড়াতাড়ি সম্ভব দাফনের ব্যবস্থা করেন। আমি আর কিছু বললাম না। হাসপাতাল থেকে একটা অ্যাম্বুলেন্স নিয়ে ভাইয়ার লাশটা উঠালাম। গাড়ি তার আপন মনে চলতেছে। আমি আব্বু আম্মু আর ভাবিকে কি জবাব দিব? তারপর অ্যাম্বুলেন্স আমাদের বাসার সামনে গিয়ে দাঁড়ালো। অ্যাম্বুলেন্সের আওয়াজ শুনে আব্বু আম্মু ভাবি সহ আশেপাশে সবাই বাইরে আসলো। আমাকে নামতে দেখে সবাই একটু অবাক হলো। আমি অ্যাম্বুলেন্সের পিছনের দরজা খুলে ভাইয়ার লাশটা বের করলাম। আম্মু আব্বু ভাবি সহ সবাই এগিয়ে আসলো। আব্বু বলল, কিরে অ্যাম্বুলেন্স কেন? আর এটা কার লাশ? আমি কোনো কথা না বলে ভাইয়ার মুখের উপর থাকা সাদা কাপড়টা সরিয়ে দিলাম। তারপরেই আমি আর কোনো কথা না বলে ভাইয়ার মুখের উপর থাকা সাদা কাপড়টা সরিয়ে দিলাম। ভাইয়াকে দেখে আম্মু একটা চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যায়। বাবা এসে জড়িয়ে ধরে, ভাবি ঠাস করে বসে পড়ে। অযোধ্যারায় সবাই কান্না করতে থাকে। এরপর ভাইয়ার কাফন দাফন শেষ হয়। আমি আর বাবা অনেক সময় ভাইয়ার কবরের পাশে দাঁড়িয়েছিলাম। বাবা বাসায় আসতে চাইনি। এক সময় আমি জোর করেই বাসায় নিয়ে আসি। বাসায় আসার পর ভাবি আর আম্মু আমাকে জড়িয়ে ধরে অনেক কান্না করে। আমিও নিষেধ করিনি। আমি স্ট্রং ছিলাম, কারণ আমিও যদি ভেঙে পড়ি ফ্যামিলির কেউই হয়তো ভালো থাকবে না। সেই দিন থেকে আমাদের পরিবারের মুখের হাসিটা উড়ে গেল। ভাবি একদম স্তব্ধ হয়ে যায়। ভাইয়া মারা যাওয়ার পর ফ্যামিলিতে ক্রাইসিস শুরু হয়, কারণ আগে ভাইয়ার টাকা দিয়ে সব খরচ হতো। আব্বুর দোকানটাও বিক্রি করে দিছে। আর আব্বুর এখন যে অবস্থা, তার দ্বারা কোনো কাজ করাও পসিবল না। বাধ্য হয়ে আমি নেমে গেলাম জীবন যুদ্ধে। অনার্সটা শেষ না করার কারণে ভালো কোনো চাকরি পাইনি। একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি নেই। আমার কাজ হচ্ছে বাজারে প্রত্যেকটা দোকানে গিয়ে কার কি মাল লাগবে সেটা লিখে এনে মালগুলো আবার পৌঁছে দেওয়া, যাকে বলা হয় এসআর। ভাইয়ার কথা খুব মনে পড়তো। কষ্ট করে ভাইয়া টাকা ইনকাম করতো। এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি। বেতন ছিল কম, মাত্র 8,000 টাকা, যেটা দিয়ে ফ্যামিলি কোনো মতে চললেও আব্বু আম্মুর মেডিসিন কিনা প্রায় অসম্ভব। তাই বন্ধুদের বলে কয়েকটা টিউশনি নিয়ে নিলাম। সকাল 6টা থেকে রাত 11টা পর্যন্ত এই যুদ্ধ চলতে থাকে। নিজের পড়ালেখা প্রায় শেষ করেই দিলাম, কিন্তু ভাবিরটা কন্টিনিউ রাখলাম। এর মাঝে ভাবির বাবা মা অনেকবার এসেছে আমাদের বাসায় ভাবিকে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু আব্বু ওনার হাত ধরে অনেক রিকোয়েস্ট করে ভাবিকে রেখে দেয়। ভাবিকে এত ভালোবাসতো যে অন্য কারোর ঘরে পাঠানোর চিন্তাও আব্বু আম্মু করতো না। সেদিন আমি কাজ শেষ করে টিফিনি করিয়ে বাসায় আসলাম। রুমে গিয়ে চেঞ্জ করে নিলাম। তখন বাবা আমার রুমে আসলো। আমি বললাম, আরে আব্বু আসো, ভিতরে আসো। বাবা বলল, আমার পাশে বস। আমি গিয়ে বাবার পাশে বসলাম। বাবা আমার হাত ধরে বলল, তোর খুব কষ্ট হচ্ছে রে,
আমি বললাম, আরে ধুর, এগুলো কি বলো? বাবা বলল, তোর জন্য আমরা কিছুই করতে পারিনি, তুই আমাদের মাফ করে দিস। আমি বললাম, আব্বু তুমি কি পাগল হইছো? এগুলো কি বলো? আমার ফ্যামিলি আমি না দেখলে কে দেখবে? আর আমার কোনো কষ্ট হচ্ছে না। বাবা বলল, অবন্তীর বাবা আসছিল। আমি বললাম, কি বললো? বাবা বলল, ওরে নিয়ে যেতে চাই, এভাবে নাকি দিন যায় না। আমি বললাম, তুমি কি বললে? বাবা বলল, আমি তো বলে দিয়েছি আমি আমার মেয়েকে জীবনও দিব না। আমি বললাম, ও আচ্ছা। বাবা বলল, বিয়াই যদি আবার আসে? আমি বললাম, আসবে না, টেনশন করার দরকার নেই। বাবা করুণ সুরে বলল, তোর কাছে কিছু টাকা হবে? আমি বললাম, এভাবে কেন বলছো? কত টাকা লাগবে সেটা বলো। বাবা বলল, অবন্তীর বই নাই, বই কিনতে হবে তাই। আমি মানিব্যাগ চেক করে দেখলাম মাত্র 576 টাকা আছে, যেটা আমার পুরো মাসের পকেট ও যাতায়াত খরচ। এটা যদি দিয়ে দিই তাহলে পুরো মাস পায়ে হেঁটে কাজ করতে হবে। তোর এত কিছু চিন্তা করে লাভ নেই। পুরো টাকাটা বাবার হাতে দিয়ে দিলাম। বাবা টাকা হাতে নিয়ে চোখ মুছতে মুছতে নিজের রুমে চলে গেল। পরের দিন তাড়াতাড়ি ঘুম থেকে উঠলাম, কেননা আমাকে পায়ে হেঁটে যেতে হবে, গাড়ি ভাড়া নেই। তাই তাড়াতাড়ি উঠে রওনা দিলাম। তারপরও অফিস পর্যন্ত যেতে 20 মিনিট দেরি হয়ে যায়। বস ইচ্ছে মতো ঝাড়ি দিল। তারপর গতকালকে যে মালগুলো রিসিট কেটে নিয়ে আনছি সেগুলো দোকানে নিয়ে যাওয়ার জন্য একটা কভার ভ্যান নিয়ে রওনা দিলাম। অন্য একজন ভ্যান চালাচ্ছে, আমি পেছন দিক থেকে ধাক্কা দিয়ে নিয়ে যাচ্ছি, হাতে অনেকগুলো মালের স্যাম্বল। একটা দোকানে মাল দিয়ে আসার পথে ভাবিকে দেখলাম অনেকগুলো মেয়ের সাথে, মনে হয় ক্লাস শেষ করে বাসায় যাচ্ছে। ভাবির চোখ দেখেই চিনে ফেললাম যে এটা ভাবি হবে। আমি তখন ভ্যান ঠেলতেছি, ভাবি আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি ওনার চোখে স্পষ্ট পানি দেখলাম। আমি ভাবিকে দেখেও না দেখার ভান করে চলে গেলাম। এভাবেই আমাদের দিন যাচ্ছে। বাস্তবতা যে কি জিনিস হারে হারে টের পাচ্ছি। আজকে শুক্রবার, চাকরির টিউশনি সবকিছুই বন্ধ, তাই ঘুমিয়ে আসি। অনেকদিন ধরে ঠিক মতো ঘুমাতে পারি না। ভাবি আমার রুমে আসলো। ভাবি বলল, তামিম, এই তামিম। আমি বললাম, আরে ভাবি আপনি কখন আসলেন? ভাবি বলল, এই তো একটু আগে। অনেক বেলা হয়েছে, এইবার ঘুম থেকে ওঠো। আমি বললাম, উঠতেছি। আসলে শরীরটা কেমন যেন ব্যথা করতেছে, তাই ঘুমটা একটু বেশি হলো। ভাবি বলল, তোমার খুব কষ্ট হচ্ছে তাই না? আমি বললাম, আরে ধুর, এগুলো কি বলেন? আমি তো সুন্দর লাইফ কাটাচ্ছি, কোনো প্রবলেম হচ্ছে না। ভাবি বলল, আমি দেখেছি কেমন সুন্দর লাইফ কাটাচ্ছ। আমি বললাম, আচ্ছা আপনার পড়ালেখার কি অবস্থা? কথা ঘুরিয়ে নিলাম। ভাবি বলল, মোটামুটি। তুমি আর পড়বে না? আমি বললাম, দেখি কি করা যায়, কলেজে যাওয়ার মতো তো সময় নাই, পরীক্ষাটা দিব, যদি কপালে পাশ লেখা থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ। ভাবি বলল, আসো খেয়ে নাও। আমি বললাম, আপনি যান, আমি ফ্রেশ হয়ে আসতেছি। তারপর ভাবি চলে গেল। আমি ফ্রেশ হয়ে নাস্তা করে নিলাম। এভাবেই আমাদের দিন যাচ্ছিল। এমন একটা লাইফ কাটাচ্ছিলাম যেটাতে নিজের স্বাধীনতা বলতে কিছুই নাই। পরিবারের দিকে তাকিয়ে হাসি মুখে সব ত্যাগ করতে হয়। একদিন খেয়াল করে দেখলাম মায়ের শাড়িগুলো সব পুরাতন হয়ে গেছে। ভাবিও প্রতিদিন একটা ড্রেস গায়ে দিয়ে কলেজে যায়। বাবারও পাঞ্জাবিগুলোতে ময়লা জমে গেছে। ভাবির মোবাইলটা হাত থেকে পড়ে ভেঙে যায়। এরপর আর মোবাইল নেয়নি। তারপর লজ্জায় আর আমাদের কাউকে বলেও নি। সবকিছু মিলিয়ে সবারই অবস্থা খারাপ। নিজের শখের জিনিসগুলো বিক্রি করে দিলাম। আমার কম্পিউটার, গিটার, হাতের ঘড়ি এবং শখের মোবাইলটাও বিক্রি করে দিলাম সবার অজান্তে। তারপর আব্বু আম্মু আর ভাবিকে নিয়ে শপিং এ গেলাম। আব্বুর জন্য কয়েকটা লুঙ্গি, পাঞ্জাবি আর গেঞ্জি দিলাম। আম্মুর জন্য শাড়ি আর টুকিটাকি জিনিস। ভাবিকে ওনার পছন্দ মতো নিতে বললাম। উনি কয়েকটা 3 পিস, জুতা, কিছু কসমেটিক নিল। আম্মু বলল, তোর জন্য কিছু নিবি না? আমি একটা মুচকে হাসি দিয়ে বললাম, না আমার সব আছে। তারপর উনাদের বাইরে দাঁড় করিয়ে রেখে আমি একটা মোবাইলের দোকানে গেলাম। আমার জন্য একটা নর্মাল মোবাইল নিলাম আর ভাবির জন্য একটা স্মার্টফোন। তারপর উনাদের নিয়ে বাসায় চলে আসলাম। রাতের বেলা সবাই আমার রুমে আসলো। আমি বললাম, কি ব্যাপার সবাই একসাথে? আম্মু বলল, কেন আসতে পারি না? আমি বললাম, আরে আজব, না পারার কি আছে, আসো। সবাই এসে বসলো। আমি ব্যাগ থেকে ভাবির জন্য কেনা মোবাইলটা ভাবির হাতে দিলাম। ভাবি বলল, এটা কি? আমি বললাম, মোবাইল, আপনার জন্য নিলাম। ভাবি বলল, আমার তো এখন মোবাইলের কোনো দরকার নেই, টাকা নষ্ট করলে কেন? বাবা বলল, সত্যি করে বলতো, তুই টাকা কোথায় পেলি? আমি বললাম, আমার কাছে জমানো ছিল। আম্মু বলল, মিথ্যা বলছিস কেন, সত্যি করে বল, টাকা কোথায় পাইছিস? আমি মাথা নিচু করে বললাম, কম্পিউটার, গিটার আর মোবাইলটা বিক্রি করে দিয়েছি। বাবা বলল, কেন, তোর এগুলো বিক্রি করতে কে বলছে? আমি বললাম, তোমাদের সবার কাপড় চোপড় গুলো পুরাতন হয়ে গেছে, দেখতেই তো খারাপ লাগছে, সেজন্য। ভাবি বলল, তাই বলে এগুলো বিক্রি করে দিবে? আমি বললাম, আরে কোনো সমস্যা নাই, আমি এখন কম্পিউটার চালানোর মতো সময় পাই না, আর গিটার তো বিলাসিতা ছাড়া কিছুই না, এগুলো একটারও আমার দরকার নেই। ভাবি বলল, মোবাইল কেন বিক্রি করলে? আমি বললাম, এত দামি মোবাইলে কাজ নেই এখন,
সারাদিন কাজে থাকি, মোবাইল চালানোর সময় কই, আর মোবাইলের প্রতি এত শখ নাই। একটা নর্মাল হলেই চলবে। কেউ আর কিছু বললো না, নির্বাক হয়ে আমার দিকে তাকিয়ে রইল। সবার চোখে যে পানি চলে আসছে সেটা আমি ভালো করেই দেখছি। কিছুদিন পর আমি শুয়ে আসি, সকাল 10টার মতো বাজে। সোফার রুমে চিল্লাচিল্লি শুনে তাড়াতাড়ি সেখানে গেলাম। গিয়ে দেখি ভাবির বাবা মা আসছে। আমি গিয়ে সালাম দিলাম, কৌশল বিনিময় করে বাজারে গেলাম বাজার আনতে, কারণ মেহমান আসছে, ভালো মন্দ কিছু না হলে খারাপ দেখা যায়। আমি বাজার থেকে কিছু বাজার করে নিয়ে আসলাম, তারপর রান্নাঘরে দিয়ে আসলাম। ভাবি আর মা রান্না করতেছে, আমি গিয়ে ওনাদের সাথে কিছুক্ষণ গল্প করলাম। দুপুরবেলা খাওয়া দাওয়া করে সবাই সুপার রুমে গিয়ে বসলাম। আমি বসিনি, আব্বু আম্মু আর ভাবির মা বাবা সবাই বসেছে, মনে হয় কিছু বলবে। ভাবি দরজার পাশে ঘোমটা দিয়ে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পরই ভাবির আব্বু মানে আঙ্কেল বলল, দেখেন বিআই সাহেব, যে জন্য আমরা আসছিলাম। বাবা বলল, জি বিআই বলুন। আঙ্কেল বলল, আমার মেয়েটার বয়স খুব একটা বেশি না, এই বয়সে সে বিধবা হয়ে যাবে কল্পনাও করিনি। যাই হোক, আল্লাহর যা পছন্দ হয়েছে তাই করেছে। আমার মেয়েটার মাত্র 2 মাস জামাইয়ের সাথে ছিল, তারপর কি হলো সেটা তো জানিনি। এখন কথা হচ্ছে ওর তো একটা ভবিষ্যৎ আছে, এভাবে তো আর জীবন চলবে না। বাবা বলল, তো এখন কি করতে পারি? আঙ্কেল বলল, আপনাদের কিছু করতে হবে না, আমাদের মেয়েকে আমরা নিয়ে যাব, ওর অন্য জায়গায় বিয়ে দিয়ে দিব। এভাবে থাকলে তো আর হবে না। বাবা বলল, না বিয়াই, এটা করবেন না, আমার মেয়েকে আমার কাছ থেকে নিয়ে যাবেন না। আঙ্কেল বলল, দেখেন আবেগ দিয়ে তো আর জীবন চলে না, বাস্তবতা মেনে নিতে হবে। এটা ঠিক যে আমার মেয়ের কপাল অনেক ভালো, আপনাদের মতো শ্বশুর শাশুড়ি পেয়েছে। খুব কম মেয়েই এইরকম শ্বশুর শাশুড়ি পেয়ে থাকে, কিন্তু আপনারা তো আর ওর কিছু করতে পারবেন না। ওকে আপনাদের সাথে জীবন কাটাতে পারবে? আপনাদেরও তো বয়স হয়েছে, মরতে তো হবেই। আপনাদের কিছু হয়ে গেলে আমার মেয়েটার কি হবে? ভাবি নির্বাক দর্শকের মতো দাঁড়িয়ে আছে, না পারছে বাবার পক্ষে কিছু বলতে, না পারছে শ্বশুরের পক্ষে কিছু বলতে। বাবা বলল, কিন্তু এখানে তো ওর কোনো সমস্যা হচ্ছে না, সব ঠিকঠাক মতোই আছে। আঙ্কেল বলল, সব ঠিক আছে, বাট স্বামী তো নাই। একটা মেয়ে কি এভাবে লাইফ কাটাতে পারে? আপনি বলুন, আপনার মেয়ে হলে আপনি কি করতেন? বাবা মাথা নিচু করে বসে আছে। আঙ্কেল বলল, আমি জানি আপনি অবন্তীকে অনেক ভালোবাসেন, নিজের মেয়ের মতোই দেখেন, কিন্তু অবন্তীকে আমরা আর এখানে থাকতে দিতে পারি না, অন্তত পক্ষে ওর বাবা হিসাবে কখনোই না। বাবা বলল, আমার মেয়ে আমার কাছেই থাকবে, আমি আমার মেয়েকে যেতে দিব না। আঙ্কেল বলল, আপনি এসব কি বলছেন? বাবা বলল, আমার এক ছেলে হয়তো আমাদের ছেড়ে চলে গেছে, কিন্তু আরেকজন তো আছে। আপনি না অবন্তীকে বাইরে বিয়ে দিতে চেয়েছেন, বাইরে দেওয়ার দরকার নেই, আমার ছোট ছেলের কাছেই ওর বিয়ে দিব। এবার তো আর বলতে পারবেন না যে আপনার মেয়ে বিধবা, ও স্বামী নাই, এগুলো তো আর বলতে পারবেন না। আমি বাবার কথা শুনে চোখ বড় বড় করে ওনার দিকে তাকালাম। এটা কেমনে হয়? এখনো আমি অবন্তীকে ভাবি বলে ডাকি, আর সে নাকি আমার, না এটা কিছুতেই সম্ভব না, আমার মাথা ঘুরতেছে। হঠাৎ করে বাবা আমার 2 হাত চেপে ধরে বলল, প্লিজ বাবা, তুই না করিস না, তুই অবন্তীকে বিয়ে কর, আমার মেয়েকে আমার কাছে থাকতে দে, প্লিজ বাবা, আমার অনুরোধটা রাখ, না হলে আমি যে মরেও শান্তি পাবো না। বাবার কথা শুনে আমি কি বলবো কিছুই বুঝতেছি না। আম্মু করুণ দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। আম্মু বলল, তামিম বাবা আমার, প্লিজ না করিস না। আমি বাবার হাত ধরে হেসে চোখ মাথা নাড়ালাম। ভাবির দিকে তাকিয়ে দেখি উনি চোখ মুছতে মুছতে রুমে চলে গেল। ভাবির আব্বু বলল, বিয়াই, আপনি মানুষ না ফেরেশতা, একটা মানুষ এত ভালো হয় কেমনে? আমি নিজেও জীবনে আমার মেয়ের জন্য এত কিছু করিনি যেটা আপনি করলেন। বাবা বলল, আচ্ছা বিয়াই মশাই, বিয়েটা আজকেই হয়ে যাক, আমি কাজে ডেকে নিয়ে আসি। আঙ্কেল বলল, আচ্ছা ঠিক আছে, আমি আমার ছেলেকে আর ছেলের বউকে আসতে বলি, আর অবন্তীকে বাইরে নিয়ে গিয়ে সাজিয়ে আনার জন্য বলবো। বাবা বলল, আচ্ছা আমি বাজারে গেলাম। কোন রকম অনুষ্ঠান ছাড়াই বিয়েটা হয়ে গেল। ভাবিকে আজকে একটু অন্যরকম সুন্দর লাগছে, প্রথম বিয়ের চেয়েও বেশি। শুধু একটা জিনিসের অভাব, সেটা হচ্ছে মুখের হাসি। ভাইয়ার সাথে যখন বিয়ে হয়েছিল তখন ভাবির মুখে খুব সুন্দর হাসি ছিল, আজকে সব আছে সেটাই নেই। হয়তো এমন কিছু হয়ে যাবে কল্পনাও করিনি। তারপর ভাইয়ার সাথে যখন বিয়ে হয়েছিল তখন ভাবির মুখে খুব সুন্দর হাসি ছিল, আজকে সব আছে সেটাই নেই। হয়তো এমন কিছু হয়ে যাবে কল্পনাও করিনি। ছোটবেলা থেকে আমার অনেক ইচ্ছা ছিল খুব সুন্দর করে বিয়ের অনুষ্ঠান করব, ভালো একটা চাকরি পাওয়ার পর বিয়েটা করব, কিন্তু সবকিছু তো সবার কপালে থাকে না, আমার কপালও হয়তো নেই। আকাশের দিকে তাকিয়ে আছি, জীবনে এমন কিছু সময় আসবে আমি স্বপ্নেও ভাবিনি। ভাবিকে বিয়ে করতে হবে, তাও নিজের অজান্তে। এইসব ভাবতে ভাবতে কখন যে চোখে পানি চলে আসলো টেরই পাইনি। কেউ একজন পিছন থেকে কাঁধের উপর হাত দেয়, তাকিয়ে দেখি বাবা। আমি বললাম, আব্বু এখনো তুমি এখানে ঘুমাওনি? বাবা বলল, পৃথিবীর নিকৃষ্ট বাবার মধ্যে আমি একজন, যে অন্যের মেয়ের জন্য নিজের ছেলেকে কুরবানি দিলাম। আমি নিশ্চুপ। বাবা বলল, তোর সাথে আমি অনেক বড় অন্যায় করেছি, এই বয়সে সবাই ঘোরাফেরা করতেছে আর আমি তোর কাঁধে সব চাপ তুলে দিলাম।
আবার তোর অমত থাকা সত্ত্বেও অবন্তীর সাথে তোর বিয়ে দিলাম, তুই আমাকে মাফ করে দিস বাবা। আমি বললাম, ধুর, তুমি এগুলো কি বলো, তোমার যেটা ভালো মনে হয়েছে সেটাই করেছো। বাবা বলল, অবন্তীকে অনেক ভালোবাসিস রে, মেয়েটাকে ছাড়া ঘরটায় কেমন যেন ফাঁকা ফাঁকা লাগে। আমি কোনো কথা বলতেছি না। বাবা বলল, যা, অনেক রাত হয়েছে, এবার ঘরে যা, মেয়েটা অনেকক্ষণ ধরে বসে আছে। আমি আর কোনো কথা না বলে নিচে চলে আসলাম, এসে রুমে চলে গেলাম। দরজা খুলে ভিতরে গিয়ে দেখি ভাবি মানে অবন্তী ভাইয়ার একটা ছবির দিকে তাকিয়ে কাঁদতেছে। আমার ঠিক কি করা উচিত কিছুই বুঝতেছি না। আমি খাটের পাশে গিয়ে দাঁড়িয়ে রইলাম। একটু পর ভাবি, না আর ভাবি বলবো না, কারণ সে এখন আমার স্ত্রী। অবন্তী বলল, তামিম। আমি বললাম, জি। অবন্তী চোখের পানি মুছতে মুছতে বলল, তোমার সাথে কিছু কথা আছে। আমি বললাম, বলেন। অবন্তী বলল, আমি জানি তুমি ছেলেটা অনেক ভালো, তোমার মতো ছেলেকে স্বামী হিসাবে পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার, কিন্তু আমি তোমাকে কখনো স্বামী হিসাবে মানতে পারবো না। আমি অবাক হয়ে ওনার দিকে তাকিয়ে রইলাম। অবন্তী বলল, তুমি তো জানোই তোমার ভাইকে আমি কতটা ভালোবাসি, তোমার ভাইয়ের জায়গা আমি অন্য কাউকে জীবনেও কল্পনা করতে পারবো না। আমি চুপ। অবন্তী বলল, যেই দিন প্রথম বউ সেজে তোমাদের বাসায় এসেছিলাম তখনই ওয়াদা করেছি তোমার ভাইকে ছাড়া জীবনে আর কারোর দিকে তাকাবো না। আমার থেকে তোমার ভাই আমাকে বেশি ভালোবাসতো, কতটা বাসতো সেটা হয়তো কল্পনাও করা যাবে না। আমি এখনো চুপ। অবন্তী বলল, তুমি হয়তো আমাকে প্রশ্ন করতে পারো, আমি যদি অন্য কাউকে স্বামী হিসাবে না মানতে পারি তাহলে তোমাকে কেন বিয়ে করলাম? হ্যাঁ, এটারও উত্তর দিয়ে দিচ্ছি। তোমার সাথে বিয়ে না হলে অন্য কোথাও ঠিকই বাবা মা আমায় বিয়ে দিয়ে দিত, কিন্তু আমি এইখানে আব্বা আম্মু আর তোমার কাছ থেকে যে ভালোবাসা আদর যত্ন পেয়েছি তা অন্য কোথাও নাও পেতে পারি। আমার মনের অবস্থাটা তোমরা একটু হলেও বুঝবে, বাট অন্যরা বুঝবে না। আমি চুপ। অবন্তী বলল, জানো তামিম, আমি হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় অভাগী। সুখ ঠিকই আসলো কিন্তু কপালে লেখা ছিল না। আমি তাও চুপ। অবন্তী বলল, তুমি আমাকে মাফ করে দিও, তোমার সুন্দর জীবনটা আমি নষ্ট করে দিলাম। জানো, আমারও অনেক ইচ্ছা ছিল তোমার জন্য খুব সুন্দর একটা মেয়ে দেখে তারপর তোমার সাথে বিয়ে দিব, আমরা যা হিসাবে নয় বোন হিসাবে থাকতাম। এবার চিন্তা করো কত সুন্দর হতো আমাদের ফ্যামিলি। আমি এখনো চুপ। অবন্তী বলল, তুমি প্লিজ আমাকে মাফ করে দিও, আমি তোমাকে স্বামী হিসাবে মানতে পারছি না। আমি বললাম, অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়ুন। এটুকু বলেই বারান্দায় চলে গেলাম। এমন কিছু হবে আমি জীবনেও কল্পনা করিনি। আমি ভাবছি অন্য কোথাও অবন্তীর বিয়ে হয়ে গেলে সে সুখে থাকবে না, সবকিছু মানিয়ে নিতে একটু সময় লাগবে। আমার সাথে বিয়ে হয়ে গেলে হয়তো অবন্তীর কোনো আফসোস থাকতো না, কিন্তু কি ভাবলাম আর কি হয়ে গেল। আসলে সবকিছু সবার কপালে লেখা থাকে না। আমার কপাল যে এত খারাপ হবে আমি কখনো ভাবিনি। কতই না সুখে ছিলাম আমি, কিন্তু আজ সুখের চিহ্নও নাই। মনে মনে বাবার উপর রাগ হচ্ছে, ওনার আবেগ রাখতে গিয়ে আমার জীবনটাই শেষ। ভাইয়ার কথা খুব মনে পড়তেছে। আমি রুম থেকে বেরিয়ে গেলাম, ভাইয়ার কবরের কাছে যাব। ঘড়ি দেখলাম 12টা বাজে। আমি কাউকে কিছু না বলে বাসা থেকে বেরিয়ে গেলাম। বাইরে খুব সুন্দর চাঁদের আলো, একা একা হাঁটতেছি। কিছুক্ষণ পর ভাইয়ার কবরের কাছে গেলাম। কবরের বেড়াটা ধরে তাকিয়ে রইলাম কবরের দিকে। ভাইয়ার আমার স্মৃতিগুলো মনে পড়তে লাগলো। নিজেই নিজেই বলতে লাগলাম, ভাইয়া কেমন আছিস, তোর কি সময় হবে একটু কথা বলতাম? জানিস তুই যে আমার মাথার উপর ছায়ার মতো ছিলি, এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি। যখন যেটা চেয়েছি সেটাই তুই আমাকে দিয়েছিস, কিন্তু দেখ আমি কি হতভাগা, তোর জন্য কিছুই করতে পারলাম না। তুই যখন ফ্যামিলি চালাইছিস রাজার মতো চলেছি আমরা, অথচ দেখ আমি কিভাবে চালাচ্ছি। একবেলা খেলে পরের বেলা না খেয়ে থাকতে হয়। বাবা মাকে আমি সুখে রাখতে পারছি না। জানিস ভাই, এখনো আমি কোনো জিনিস কিনলে তোর জন্য কিনে রাখি। আমি যেখানেই যাই না কেন সবসময় যেন মনে হয় তুইও আমার পাশেই আছিস। ভাই, তোর মনে আছে তুই যেদিন বাইক কিনেছিলি চাবিটা আমার হাতে দিয়ে দিলি আর বললি বাইকটা আজ থেকে তোর। তুই আমার জন্য অনেক স্যাক্রিফাইস করেছিস, কিন্তু দেখ আমি কত বড় হারামি। তোর জন্য তো কখনো স্যাক্রিফাইস করিনি, বরং তোর বউটাকে নিজের বউ করে নিয়েছি। ভাই বিশ্বাস কর, আমি অবন্তীকে বউ হিসাবে কখনো কল্পনা করিনি। তোর যাতে মনে কষ্ট না যায় সেজন্য আমি কখনো অবন্তীর দিকে খারাপ নজরেও তাকাইনি। তুই সবসময় আমাকে বলতি অবন্তীকে দেখে রাখতে, কিন্তু দেখ আমি কত বড় বেঈমান। দেখে রাখার নাম করে আমি নিজেই ওকে বিয়ে করে ফেলেছি। ভাই, এই ভাই, আর একবার আমাদের মাঝে ফিরে আয়। আমি যে আর পারতেছি না, মা বাবাকেও কিছু বুঝতে দিতেছি না, কারণ আমি যদি ভেঙে পড়ি তাহলে ওদের কি হবে। ভাই, আমি তোর সাথে অনেক বড় অন্যায় করেছি, তুই আমাকে মাফ করে দিস। আর কোনো কথা মুখ দিয়ে আসতেছে না, বারবার ভাইয়ার চেহারাটা চোখের সামনে ভাসতেছে। আরো কিছুক্ষণ কবরের পাশ থেকে বাসার দিকে হাঁটা দিলাম। ভাবতে লাগলাম আমি হয়তো একমাত্র ব্যক্তি যে বাসর রাতে নিজের বউয়ের সাথে না থেকে একটা কবরস্থানের মধ্যে রাত কাটিয়ে দিলাম। বাসায় যাওয়ার পর দেখলাম অবন্তী এখনো নাক টেনে টেনে কাঁদতেছে। আমি বললাম, কি ব্যাপার, আপনি এখনো ঘুমাননি? অবন্তী বলল, কোথায় গিয়েছিলে? আমি বললাম, ছাদে।
রাত অনেক হয়েছে, ঘুমিয়ে যান। তারপর আমি একটা বালিশ নিয়ে ফ্লোরে ঘুমিয়ে পড়লাম। সকালবেলা ফজরের আজানের সময় ঘুম ভেঙে যায়। আমি উঠে নামাজ পড়ার জন্য রেডি হচ্ছি। অবন্তীর দিকে তাকিয়ে দেখি বাচ্চাদের মতো ঘুমাচ্ছে। কিছুক্ষণ তাকিয়ে থাকলাম, তারপর বাসা থেকে বের হয়ে মসজিদে চলে গেলাম। নামাজ পড়ে এসে দেখি অবন্তী উঠে গেছে। আমি ওয়াশরুমে গিয়ে গোসল করে নিলাম। কাজে চলে যেতে হবে, পকেটে কোনো টাকা নাই, তাই হেঁটেই যেতে হবে। তাড়াতাড়ি না গেলে বসের ঝাড়ি খেতে হবে। গোসল করে রেডি হয়ে রুম থেকে বের হলাম। দেখি মা রান্না করছে আর অবন্তী সেগুলো সাজিয়ে দিচ্ছে। বাবা বসে বসে খবরের কাগজ পড়ছে। আমাকে এত সকাল সকাল রেডি হতে দেখে বাবা বলল, কি রে তুই কই যাস? আমি বললাম, আব্বু কাজে যাচ্ছি, কালকেও যাইনি। বাবা বলল, কয়েকটা দিন বাসায় থাক, সবে মাত্র বিয়েটা হলো, আরো কয়েকটা দিন পরে যাবি। আমি বললাম, না আব্বু, বাসায় তো তেমন কোনো কাজ নাই, তো বসে থেকে কোনো লাভ নাই। বাবা বলল, আচ্ছা শোন। আমি বললাম, বলো। বাবা বলল, অবন্তীর তো সামনেই ফাইনাল পরীক্ষা, কলেজের ফিস বেতন সবই বাকি রইলো। আমি বললাম, আচ্ছা আমি রাতে দিয়ে দিব, কত টাকা হয়েছে আমাকে বলে দিও। সে কি আজকে কলেজে যাবে? বাবা বলল, যাবে। আমি বললাম, ওকে, তাহলে কলেজে গিয়ে কত টাকা হয়েছে সেটা জেনে আমাকে কল দিয়ে বলার জন্য বলিও। বাবা বলল, আচ্ছা ঠিক আছে। আমি বললাম, ওকে, আমি বের হচ্ছি। তারপর বেরিয়ে গেলাম। কি করব বুঝতেছি না। অবন্তীর ফাইনাল পরীক্ষা মানে তো আমারও ফাইনাল পরীক্ষা, কারণ অবন্তী আর আমি সেম ইয়ারেই পড়ি, শুধু ক্যাম্পাসটা ভিন্ন। যখন কলেজে নিয়মিত যাইতাম, টাকা খরচ করতাম, কত বন্ধু বান্ধব ছিল। আর এখন টাকাও নাই, বন্ধু বান্ধবও নাই। ফাইনাল এক্সাম চলে আসছে, অথচ কেউ একটু আমাকে জানালোও না। আমারও অনেক ইচ্ছা ছিল অনার্সটা সম্পূর্ণ করব, কিন্তু কিভাবে কি করব? অবন্তীর টাকা দেওয়ার মতো টাকাও তো আমার হাতে নেই। প্রতিদিনের মতো গোডাউনে চলে গেলাম। বস সেখানে বসে আছে। আমি বললাম, আসসালামু আলাইকুম বস। বস বলল, কি অবস্থা মিস্টার তামিম, কালকে আসনি কেন? আমি বললাম, বস একটু কাজ ছিল। বস বলল, এত কি কাজ তোমার? এত কাজ হলে চাকরি করার কি দরকার? আমি চুপ করে দাঁড়িয়ে আছি। বস বলল, যাও, আজকে সব মালগুলো সেল করে আসবে, না হলে বেতন কেটে নিয়ে যাওয়া হবে। আমি এখনো দাঁড়িয়ে আছি। বস বলল, কি ব্যাপার, দাঁড়িয়ে আছো কেন? কিছু কি বলবা? আমি বললাম, জি বস, একটা কথা ছিল। বস বলল, কি কথা? আমি বললাম, আমাকে যদি এই মাসের টাকাটা অগ্রিম দিতেন উপকার হতাম, আমার খুব দরকার। বস বলল, তোমার কাজ করার দরকার নেই, আসছে উনি কাজ ছাড়া টাকা নিতে, ভালো লাগলে করো, না লাগলে চলে যাও। আমি আর কোনো কথা না বলে মালগুলো নিয়ে বেরিয়ে গেলাম। অবন্তীর পরীক্ষার টাকা কোথায় পাবো সেই চিন্তায় আমি শেষ। হাতের ঘড়িটা অনেক দামি ছিল, ভাইয়া ইটালি থেকে নিয়ে আসছিল, বাংলা টাকায় অনেক দাম। উপায় না পেয়ে সেটাও বিক্রি করার সিদ্ধান্ত নিলাম। ভাইয়া শেষ চিহ্নটুকু বিক্রি করে দিলাম। কয়েকটা দোকানে মালচেল দেওয়ার পর আইমান, মানে স্কুল বন্ধু, ওর সাথে দেখা। আইমান বলল, কিরে তামিম, তুই এগুলো কি করিস? আমি বললাম, আইমান বন্ধু তুই? হাই রে, কতদিন পর দেখা, কি অবস্থা তোর? আইমান বলল, আমি তো আছি, তুই এগুলো কি করিস? আমি বললাম, চাকরি নিয়েছি। আইমান বলল, ধুর বেডা, এটা কোনো চাকরি হলো? আর তোর বাবা ইনকাম করে, ভাইয়া ইনকাম করে, তুই তো এগুলো কেন করস? তুই তো রাজার হালে থাকার কথা। আমি বললাম, ছিলাম, বাট এখন প্রজার থেকেও আমার খারাপ অবস্থা। আইমান বলল, কেন, কি হয়েছে? তারপর আমি সবকিছু খুলে বললাম। আইমান বলল, কি বলিস তুই, তোর পড়ালেখা? আমি বললাম, শেষ করে দিলাম। আমি পড়তে গেলে অবন্তীর আর পড়া হবে না, দুই জায়গায় টাকা দেওয়ার মতো টাকা আমার কাছে নেই। আইমান বলল, তোর রেজিস্ট্রেশন করা আছে? আমি বললাম, বাট সেটা দিয়ে আর কি হবে? আইমান বলল, তোর পরীক্ষার টাকা আমি দিব, তুই পরীক্ষা দে। আমি বললাম, ধন্যবাদ, বাট আমি টাকা নিতে পারবো না। আইমান বলল, কেন? আমি বললাম, দেখ, আমার টাকা না এটা সত্য, কিন্তু কারো করোনা নেওয়ার মতো ছেলে আমি না, সেটা তুই ভালো করেই জানিস। আইমান বলল, আজকে যদি তোর ভাই দিত তাহলে কি বলতি? ভাই তোর প্রতি করোনা করছে? আমি চুপ। আইমান বলল, মনে কর এখন আমি তোর ভাই, তাই টাকাটা দিচ্ছি, কিন্তু মনে রাখিস একেবারে দিচ্ছি না, তুই ভালো কোনো চাকরি পেলে আমার টাকা দিয়ে দিবি। আমি বললাম, ওকে। আইমান বলল, চল কলেজে যাই, সবকিছু ঠিক করে আসি। আমি বললাম, না দোস্ত, তুই যা, আমার এগুলো সেল করতে হবে, তুই গিয়ে আমার নামে টাকাটা জমা দিয়ে দিস। আইমান বলল, আচ্ছা ঠিক আছে, ভালো থাকিস, আমি আবার দেখা করব। আমি বললাম, ওকে, তুই বাসায় আসিস। এরপর আইমান চলে যায়, মনের মধ্যে একটু শান্তি আসলো। তারপর বাকিগুলো মাল বিক্রি করে বসের কাছ থেকে টাকা আর ঘড়ি বিক্রি করার টাকা নিয়ে টিউশনিতে গেলাম, সেখানেও অগ্রিম টাকা নিলাম, সব মিলিয়ে 6,000-এর মতো। আবারও হাঁটতে হাঁটতে বাসায় গেলাম, রাত প্রায় 11টা বাজে। আমি বাসায় গিয়ে বাবাকে ডাকলাম।
আমার ডাক শুনে আব্বু আম্মু আর অবন্তী আসলো। বাবা বলল, কি রে এত দেরি হলো যে? আমি বললাম কাজের চাপ ছিল, এই নাও টাকাগুলো দিলাম। বাবা বলল, কি এখানে? আমি বললাম তোমার মেয়ের পরীক্ষার খরচ 6,000 আছে। বাবা টাকাগুলো হাতে নিল, অবন্তীকে দিয়ে দিল। তারপর অবন্তী বলল, আব্বু একটা কথা বলতাম। বাবা বলল, মা বলো। অবন্তী বলল, তামিমের একা ইনকাম দিয়ে তো আর সবকিছু করা সম্ভব নয়, তাই বলছি আমিও একটা চাকরি করি, তাহলে মোটামুটি আমাদের পরিবারে একটু সচ্ছলতা আসবে। আমি বললাম, এই পরিবারের আর কারো ইনকাম করার দরকার নেই, আমি এখনো মরিনি, যদি করার এত ইচ্ছা থাকে তাহলে আমি মরার পরে করিয়েন। সবাই আমার দিকে হা করে তাকিয়ে আছে। আমি আর কোনো কথা না বলে রুমে চলে গেলাম। আসল কথা হচ্ছে আমি চাই না অবন্তী কোনো কাজ করুক, এমনিতেই আমি সারাদিন বাইরে থাকি। এখন যদি অবন্তী চাকরি করে তাহলে আব্বু আম্মুকে কে দেখবে? বুড়ো বয়সে দুজনেরই কষ্ট হবে। রাতে খেয়ে আমি বাইরে থেকে ঘুরে আসলাম। রুমে এসে দেখি অবন্তী ভাইয়া ছবিটা হাতে নিয়ে বসে আছে। আমাকে দেখার পর ছবিটা রেখে দিল। আমি বিছানা থেকে একটা বালিশ আর খাতা নিয়ে ফ্লোরে শুয়ে পড়লাম। অবন্তী বলল, তামিম একটা কথা বলতাম। আমি বললাম, বলেন। অবন্তী বলল, তুমি খাটে থাকো, আমি ফ্লোরে ঘুমাই, সারাদিন কাজ করে আসছো, এখন ফ্লোরে ঘুমালে হয়তো ঘুম আসবে না। আমি বললাম, আমি কাপুরুষ নয় যে একটা মেয়ে মানুষকে নিচে ঘুমাতে দিয়ে আমি নিজে খাটে ঘুমাবো, আপনি ঘুমান, এমনিতে অনেক রাত হয়েছে। আর কোনো কথা না বলে ফ্লোরে ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম থেকে উঠে দেখি অবন্তী গোসল করে আয়নার সামনে বসে চুল ঠিক করছে। ভেজা চুলে একটু অন্যরকম সুন্দর দেখাচ্ছে। আমি দেখেও না দেখার ভান ধরে শুয়ে রইলাম। পরে মনে হলো যে পায়ে হেঁটে কাজ করতে হবে, রোমান্টিক মুড থাকার মতো সময় নাই। উঠে ফ্রেশ হয়ে গোসল করে রেডি হয়ে বেরিয়ে গেলাম। আজকে অনেকগুলো মাল নিয়ে কভার ব্যান্ড ঠেলতে শুরু করলাম। মনে মনে ভাবতে লাগলাম, অবন্তী কেন আমাকে মেনে নিচ্ছে না? যেখানে আমি ওকে মেনে নিব না সেখানে তার উল্টোটা হচ্ছে। এভাবে দিন যেতে লাগলো। বিয়ে করেও আমার অবন্তীর সম্পর্ক ভাবি দেবরের মতোই রয়ে গেল। মাঝে মাঝে অবন্তীর উপর অনেক রাগ হয়, কি করব কিছুই বুঝতে পারছি না। আব্বু আম্মুর জন্য আজকে আমার এই অবস্থা। দেশে মেয়ের অভাব পড়েছে যে আমাকে ভাবিকেই বিয়ে করতে হলো। সারাদিন কাজ করে এসে আবার রাতে ফ্লোরে ঘুম, জীবনটা অসহ্য লাগছে। পরের দিন কাজে গেলাম, শরীরটা ভালো লাগছে না, মনে হচ্ছে জ্বর আসবে। ইচ্ছে না থাকা সত্ত্বেও রাত পর্যন্ত কাজ করলাম। রাতে না খেয়েই ঘুমিয়ে গেলাম। গভীর রাতে আমার কাঁপুনি দিয়ে জ্বর আসছে, ঠিক মতো চোখও মেলতে পারছি না। হঠাৎ করে কপালে কারণ নরম হাতের স্পর্শ পেলাম। ঝাপটা চোখে তাকিয়ে দেখি অবন্তী ডাকতেছে, তামিম এই কি হয়েছে তোমার, এইরকম করছো কেন? আমার অবস্থা এতটাই খারাপ যে ওর সাথে কথা বলার মতো শক্তিও আমার নেই। অবন্তী আমাকে উঠিয়ে খাটে শুইয়ে দিল, তারপর সারা রাত মাথায় পানি ঢাললো। আর কি কি করছে কিছুই মনে নেই। জ্বরের ঘরে কোনো কিছুই অনুভব করতে পারিনি। সকালবেলা অবন্তীর ডাকে ঘুম ভাঙলো। তাকিয়ে দেখি আব্বু আম্মু সবাই বসে আছে। অবন্তীর নাস্তা হাতে দাঁড়িয়ে আছে। তারপর নিজের হাতে খাইয়ে দিয়ে মেডিসিন খাইয়ে দিল। বাবা বলল, এখন কেমন লাগছে? আমি বললাম, ভালো। তোমরা খেয়েছো? আম্মু বলল, ঠিক মতো খাওয়া দাওয়া করিস না, তাই এমন হলো। বাবা বলল, ডাক্তার বলেছে কয়েকদিন রেস্টে থাকতে। আমি বললাম, ডাক্তার কখন আসলো? বাবা বলল, আরো আগে, তুই ঘুমিয়েছিলি, অবন্তী কল দিয়ে আসতে বলেছে। আমি আর কোনো কথা বললাম না। সেদিন আর কাজে যাইনি। রাতে ঘুমাতে যাওয়ার সময় অবন্তী বলল, সরি। আমি বললাম, সরি কেন? অবন্তী বলল, আমার জন্য আজকে তোমার এই অবস্থা। আমি বললাম, আরে ধুর, এগুলো কি বলেন, আপনার জন্য হবে কেন? অবন্তী বলল, ফ্লোরে ঘুমানোর কারণে এমন হয়েছে। আমি কোনো কথা বললাম না। অবন্তী বলল, প্লিজ তুমি খাটে ঘুমাও, আমি নিচে ঘুমাচ্ছি। আমি বললাম, দরকার নাই, আমার জন্মই হয়েছে নিচে ঘুমানোর জন্য, আমি থাকতে পারবো, সমস্যা নেই, আপনি ঘুমান। অবন্তী বলল, কিন্তু। আমি বললাম, কোনো কিন্তু না, নিচে ঘুমালে আপনারও তো সমস্যা হতে পারে, তখন কি করবেন? চোখ ঘুমিয়ে পড়ুন। অবন্তী কিছু একটা বলতে চেয়েছিল, বাট আমি বলার আগেই সুযোগ না দিয়ে উল্টো পাশ হয়ে শুয়ে গেছি। ওকে নিয়ে একটা এটা বলতে পারছে না যে আসো আমরা দুজন খাটে ঘুমাই। দুজন খাটে ঘুমাইলে কি এমন সমস্যা হয়ে যাবে? আব্বু আম্মু বুঝে যাবে, তাই অন্য রুমেও যেতে পারছি না। দেখবো অবন্তী ম্যাডাম আপনি কতদিন এভাবে থাকতে পারেন। কয়েকদিন পর মোটামুটি সুস্থ, আবারও কাজে চলে গেলাম। এমন সময় আইমানের সাথে দেখা হলো। আইমান বলল, কি রে দোস্ত, কি অবস্থা? আমি বললাম, এই তো আলহামদুলিল্লাহ ভালো, তোর? আইমান বলল, ভালোই। তোর কাজ শেষ হতে কতক্ষণ লাগবে? আমি বললাম, সন্ধ্যা হবে। আইমান বলল, আচ্ছা কাজ শেষে দেখা করিস, অনেকদিন তোর সাথে আড্ডা দিই না। আমি বললাম, আচ্ছা ঠিক আছে। তারপর আবার কাজে চলে গেলাম। বিকালবেলা আইমানের সাথে দেখা করতে গেলাম। আইমান বলল, আসছিস? আমি বললাম, বল কি অবস্থা? আইমান বলল, এই তো চলছে। এই জানিস আগামী মাস থেকে তো পরীক্ষা। আমি বললাম, কি আগামী মাসে পরীক্ষা? আইমান বলল, তোর প্রিপারেশন কেমন? আমি একটু হেসে বললাম, পরীক্ষাও তো দেওয়ার কথা ছিল না,
তুই তো টাকার ব্যবস্থা করে দিলি, আর বইও তো কিনিনি, প্রিপারেশন কেমন হবে তুই বল। আইমান বলল, তোর ভাই মারা যাওয়ার পর থেকে সবকিছু উলটপালট হয়ে গেছে। আমি বললাম, বাস্তবতা কি জিনিস এখন বুঝতেছি। আইমান বলল, তোর ভাবি কেমন আছে? আমি বললাম, ভাবি না, বউ আমার। আইমান বলল, বউ মানে? আমি বললাম, ভাবির সাথে আব্বা আমারে বিয়ে দিছে। আইমান বলল, কি, কখন? আমাকে তো কিছুই বলিসনি। আমি পুরো ঘটনা শেয়ার করলাম। আইমান বলল, এত কিছু হয়ে গেছে অথচ আমাকে কিছুই জানালি না। আমি বললাম, সরি দোষ, বলার মতো তেমন সুযোগ ছিল না। আইমান বললাম, তো অবন্তীর জন্য তো এটা প্লাস পয়েন্ট, তবুও তোকে মেনে নিচ্ছে না কেন? আমি বললাম, জানি না রে, হয়তো আমি ওর যোগ্য নই। আইমান বলল, তো এখন কি করবি? আমি বললাম, কি আর করা, এভাবেই দিন যাবে। আইমান বলল, শোন তামিম, এটা কোনো জীবন নয়, তোরও একটা ভবিষ্যৎ আছে, এভাবে তো তোর কিছুই হবে না। আমি বললাম, তো এখন কি করতাম? আইমান বলল, অবন্তীর সাথে কথা বলে সবকিছু ঠিকঠাক কর। আমি বললাম, কোনো লাভ হবে না, ও আমাকে মেনে নিতে পারবে না। আইমান বলল, না নিলে ডিভোর্স দিয়ে দে, অন্য কোথাও বিয়ে হলে তখন ঠেলা বুঝবে। আমি বললাম, ধুর, তুই পাগল নাকি? ওরে রাখার জন্যই আব্বু আমার সাথে বিয়ে দিছে, আর তুই বলছিস ডিভোর্স? আইমান বলল, ভালো তো, তাহলে সারা জীবন সিঙ্গেল থাক, ভাবি আর দেবরের মতো জীবন কাটাম। শোন ভাই, জীবন অনেক কঠিন, সেটা তুই আমার থেকে ভালো জানিস। আমি বললাম, সেটা ঠিক, বাট অবন্তীকে ডিভোর্স দেওয়া তো দূরের কথা, ডিভোর্সের নাম মুখেও আনা যাবে না। আইমান বলল, দেখ, যা করবি ভেবেচিন্তে কর, আবেগ দিয়ে জীবন চলে না। আব্বা কি বলল, আম্মা কি বলল, এগুলোর দিকে না কান দিয়ে নিজের মন কি বলে সেটা দেখ, তোর লাইফ তোকে হ্যান্ডেল করতে হবে। আমি বললাম, ঠিক। আইমান বলল, তুই একটা কাজ কর। আমি বললাম, কি? আইমান বলল, তুই অবন্তীর সাথে সরাসরি এই ব্যাপারে কথা বল। আমি বললাম, কোন ব্যাপার? আইমান বলল, তোকে স্বামী হিসাবে মেনে নিবে নাকি নিবে না সেটা, যদি না মেনে নিবে বলে, তাহলে তুইও অবন্তীকে বলে দিবি যে তুই ওরে ডিভোর্স দিয়ে দিবি। আমি বললাম, এটা কি করে হয়? আইমান বলল, সব হয়, তুই কথা বল। আমি বললাম, এখন না, পরীক্ষাটা শেষ হোক তারপর। আইমান বলল, আচ্ছা ঠিক আছে। তারপর আরো কিছুক্ষণ আড্ডা দিয়ে বাসায় চলে আসলাম। এভাবে দিন যাচ্ছে, অবন্তীর সাথে দরকার ছাড়া কথা বলি না, কেমন যেন অস্বস্তি লাগে। দেখতে দেখতে পরীক্ষার সময় চলে আসলো। অবন্তী আর আমি একসাথেই পরীক্ষা দিলাম। আমার পরীক্ষার কথা শুনে বাবা মা অনেক খুশি। পরীক্ষার কিছুদিন পর একদিন সকালবেলা অবন্তী বসে বসে মোবাইল টিপতেছে, আম্মু আব্বু মামার বাড়িতে গিয়েছে। আমি মনে মনে ভাবলাম, এটাই সুযোগ, অবন্তীর সাথে এবার বোঝাপড়াটা হয়ে যাক। আমি অবন্তীর সামনে গেলাম। অবন্তী বলল, কিছু বলবে? আমি বললাম, অবন্তী বলল, বলো। আমি বললাম, আপনি কি চান? অবন্তী বলল, মানে? আমি বললাম, মানে আপনি কি আমার কাছে থাকতে চান নাকি আমার থেকে মুক্তি চান, কোনটা? অবন্তী বলল, তামিম, তোমার মাথা ঠিক আছে? এগুলো কি বলছো? আমি বললাম, আপনি উত্তর দেন, এখানে থাকলে কি আপনার কোনো সমস্যা হচ্ছে? অবন্তী বলল, না। আমি বললাম, তাহলে আমাকে স্বামী হিসাবে মানতে আপনার সমস্যা কোথায়? অবন্তী বলল, দেখো, আমি তোমাকে আগেই বলেছি, এটা কোনোভাবেই সম্ভব নয়। আমি বললাম, যদি আপনার অন্য কোথাও বিয়ে হতো তখন? অবন্তী কোনো কথা বলছে না, চুপ করে আছে। আমি বললাম, আমার সাথে বিয়ে হয়েছে বলে আপনি আমাকে মেনে নিতে পারছেন না, কিন্তু অন্য কোথাও বিয়ে হলে কি পারতেন? জীবনেও না। আমি কোনোদিনও আপনাকে কোনো কথা বলিনি, তার মানে এই নয় যে সারা জীবন এভাবে থাকবো। আমারও তো একটা লাইফ আছে, আমারও তো ইচ্ছে করে সুন্দর করে সংসার করতে। আব্বু আম্মু আপনাকে অনেক ভালোবাসে, নিজের মেয়ের মতো দেখে। এখন যদি ওনাদের বলি আপনাদের আদরের মেয়ে বিয়ের পরের দিন থেকে আমাকে ফুলরে রাখছে, তখন কি হবে চিন্তা করছেন? অবন্তী চুপ। আমি বললাম, আপনার সাথে বিয়েটা হয়েই আমার জীবনটা শেষ। সারাদিন এত কাজ করার পরও কোনো শান্তি নাই। আপনার সামনে দুইটা রাস্তা খোলা আছে। অবন্তী প্রশ্নসূচক দৃষ্টিতে তাকালো। আমি বললাম, হয় আপনি আমাকে মুক্তি দেন, না হয় আমি আপনাকে। পুরোটা বলার আগেই অবন্তী আমার দিকে তাকিয়ে কাঁদতে শুরু করলো। আর কোনো কথা না বলে সে রুমে চলে গেল, ঠাস করে দরজাটা লাগিয়ে দিল। আমি সোফায় গিয়ে বসে রইলাম। একটু পর দেখি সে ব্যাগপত্র গুছিয়ে চলে যাচ্ছে। থামাতে গিয়েও থামাইনি। যাক, তাতে আমার কি, এইসব আবেগ দিয়ে তো আর জীবন চলে না। আমি তো ওরে জোর করে বিয়ে করিনি। আমাকে যদি এতই অপছন্দ করতো তাহলে বিয়ের দিনই বলে দিতে পারতো। সারাদিন বাসায় কাটিয়ে দিলাম, মা বাবাও নেই, বাসাটা কেমন খালি খালি লাগছে। বিকালবেলা বের হতেই দেখি। তো এভরিওয়ান, নেক্সট পার্টের জন্য সবাই একটু বেশি বেশি লাইক আর কমেন্ট করে দিও। ধন্যবাদ।